আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কেন তৈরি হয়, আর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের উপকারিতা এবং অপকারিতা কি কি। তো এইসব বিষয়ে আজকে আমরা দেখব। তো এখানে দেখুন একটা মডেল তৈরি করা আছে। এটা মূলত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র মডেল। এখান থেকেই মূলত বিদ্যুৎ উৎপন্ন হয়। আমাদের দেশেও একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে, যেটা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। তো আমাদের দেশে যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি তৈরি হয়েছে তার স্থায়িত্বকাল 60 বছর। তো 60 বছর পর এটা কিন্তু পুনরায় আবার সংস্কার করতে হবে, অর্থাৎ তার কাঠামোগত বয়স দেয়া আছে সর্বোচ্চ 60 বছর। তো 60 বছর পর্যন্ত সেখান থেকে আমরা নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ পাবো। এখানে দেখুন আসলে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটা তৈরি হয় কিভাবে। তো প্রথম প্রশ্ন এই বিষয়ে আমরা একটু আলোচনা করব। তো এখানে দেখুন, এখানে আমরা একটা চিত্র অঙ্কন করেছি। তো সেখানে দেখুন, এখানে যে দ্বন্দ্বগুলো দেখা যাচ্ছে, দণ্ডগুলো, এগুলো ইউরেনিয়ামের দণ্ড। তো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরির জন্য মূলত ইউরেনিয়াম 235 ব্যবহার করা হয়। আসলে ইউরেনিয়ামই কেন ব্যবহার করা হয়? আপনারা জানেন যে কয়লা এবং পেট্রোল দিয়েও কিন্তু বিদ্যুৎ উৎপন্ন করা যায়। তো আমরা যদি 5 কেজি ইউরেনিয়াম নিই, 5 কেজি ইউরেনিয়াম দিয়ে যে বিদ্যুৎ তৈরি হবে সেই পরিমাণ বিদ্যুৎ তৈরির জন্য আমাদের 11.5 লক্ষ কয়লা অথবা 11.5 লক্ষ পেট্রোল লাগবে। তো দেখুন, যেখানে 5 কেজি ইউরেনিয়াম দিয়ে আমাদের যে পরিমাণ বিদ্যুৎ তৈরি হবে, সেই পরিমাণ বিদ্যুৎ তৈরি করতে আমাদের 11.5 কেজি কয়লা অথবা পেট্রোল প্রয়োজন। তো 11.5 লক্ষ কয়লা এবং পেট্রোলের দাম কিন্তু অনেক পড়ে যায়। এজন্য আমাদের ইউরেনিয়াম দিয়ে বিদ্যুৎ তৈরি করা এটা সাশ্রয়জনক, যার কারণেই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হয়। আচ্ছা, এখানে দেখুন, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরির জন্য আমাদের ইউরেনিয়াম রড প্রয়োজন। এটাকে বলা হয় ইউরেনিয়াম রড। এখানে যে ভিতরে অঙ্কন করা রয়েছে খাঁজ কাটা। আচ্ছা, আর বাহিরের যে আবরণটা রয়েছে, এটা মূলত আমাদের কন্ট্রোল রড। এই কন্ট্রোল রডে ব্যবহার হয় বোরন, ক্যাডমিয়াম এবং ইন্ডিয়াম। সবচেয়ে বেশি ব্যবহৃত হয় আমাদের ক্যাডমিয়াম। এটি নিউট্রনের শোষণ ক্ষমতাটা বেশি। এই যে ইউরেনিয়ামের যে পারমাণবিক যে একটা শক্তি তৈরি হয়, সেটা শোষণ করে নেয় এই ক্যাডমিয়াম বা বোরন বা ইন্ডিয়াম রডটি। এখানে যে আবরণটা দেয়া রয়েছে। আচ্ছা, আর এটা 577 ডিগ্রি ফারেনহাইট অথবা 300 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আবদ্ধ থাকে। এখন এখান থেকে যে একটা শক্তি তৈরি হয়, সেই শক্তিটা এই দিক দিয়ে নিষ্কাশন করা হয়, সেইটা এখানে এসে তো এই দিক দিয়ে কিন্তু তাপ প্রবাহ হয়, অর্থাৎ এটাকে বলা হয় হিট এক্সচেঞ্জার। এই দিক দিয়ে তাপ নির্গমন করে। তো তাপ নির্গমন করার পরে এই যে একটা জার, এখানে আমাদের নর্মাল পানি রয়েছে H2O। আর হ্যাঁ, এখানে যে বাহিরের যে আবরণটি রয়েছে, অর্থাৎ মডারেটর বলা হয় এটাকে, মডারেটর হিসেবে কাজ করে D2O, অর্থাৎ ভারী পানি বা গ্রাফাইট। হ্যাঁ, আর এই যে জারটি রয়েছে, এটাকে বলে রিঅ্যাক্টর। আচ্ছা, তাপ নিষ্কাশন করার পর তাপ এদিকে নির্গমন করার ফলে এখানে যে নর্মাল পানি থাকে এই জারটাতে, সেই পানিটি যখন 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যখন বাষ্প হয়, তখন এই দিক দিয়ে
পাঠানো হয়, বা এই দিক দিয়ে একটা হচ্ছে যাওয়ার পথ থাকে। তো এই দিক দিয়ে বাষ্প আকারে বের হয়ে এখানে থাকে, এটা হচ্ছে টারবাইন। মূলত টারবাইন আপনারা কি কাজ করে জানেন, যে টারবাইন ফ্যানের পাখা, সেটা ঘূর্ণায়মান থাকে, সবসময় ঘুরতে থাকে। তো এখানে যে বাষ্পীকরণের ফলে বাষ্পটা এখানে এসে পৌঁছায়, তো এখানে টারবাইন হয়ে অর্থাৎ গতিশক্তি প্রয়োগ লাভ করে সেটা যান্ত্রিক শক্তিতে রূপান্তর হয়। এখানে দেখুন গতিশক্তি থেকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর হয়। পরবর্তীতে এই যে এখানে ইজি অর্থাৎ ইলেকট্রিক জেনারেটর, এখানে এসে বিদ্যুৎ উৎপন্ন হয়। আচ্ছা, বিদ্যুৎ উৎপন্ন হওয়ার পরে পুনরায় যে বাষ্প যে পদার্থটা রয়েছে সেটা এই দিক দিয়ে নিষ্কাশন করা হয়, এবং নিষ্কাশন করার পরে সেটা হচ্ছে এই কুলিং টাওয়ারে পাঠানো হয়। আচ্ছা, কুলিং টাওয়ারে পাঠানো হয়। কুলিং টাওয়ারে পাঠানোর পরে এখানে হচ্ছে এই কুলিং টাওয়ারের কাজ হচ্ছে এই বাষ্পীভবনকে কন্ডেন্সার করা, অর্থাৎ ঘনীভবন করা। ঘনীভবন মানে কি, যে তরল থেকে কোনো পদার্থ যদি বাষ্পীভবন হয়, তখন সেই বাষ্পীকরণ থেকে সেটাকে আবার পুনরায় তরলে রূপান্তর করা হয়। সেই তরলে রূপান্তর করার পর এটা অনেক সময় তরলটি মানে প্রক্রিয়াকরণ করে বজ্র হিসাবে ফেলে দেওয়া হয়, অথবা রিসাইকেলিং করে পুনরায় এই জারে হচ্ছে ব্যবহার করা হয় নর্মাল পানি হিসাবে। এই জারটির নাম কিন্তু স্টিম জেনারেটর। আর এখানে যে ইলেকট্রিক জেনারেটর ছিল, এটার ইজিতে ইলেকট্রিক জেনারেটর। আর এখানে কুলিং টাওয়ার 4 নম্বর। অর্থাৎ দেখুন, আমাদের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরির জন্য আমাদের 4টি জিনিস প্রয়োজন। একটা হচ্ছে রিঅ্যাক্টর, 2 নাম্বার হচ্ছে স্টিম জেনারেটর, 3 নাম্বার হচ্ছে আমাদের ইলেকট্রিক জেনারেটর, 4 নাম্বার কুলিং টাওয়ার। এখন মূল কথা হচ্ছে, আমাদের যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি, এখান থেকে এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যেটা রয়েছে, এখান থেকেই কিন্তু মূলত আমাদের হচ্ছে বিদ্যুৎ উৎপন্ন হয়। এটাই কিন্তু আমাদের মূল প্রসেস। আর এখন এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি যে তৈরি করা হয়, এর কি হচ্ছে, এই বিদ্যুৎ কেন্দ্রটি আসলে কেন তৈরি করা হয়? বিদ্যুৎ কেন্দ্রটি আসলে তৈরি করার উদ্দেশ্য হচ্ছে, এখান থেকে আমরা আমাদের যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে, সেখান থেকে আমরা নিরবিচ্ছিন্নভাবে 60 বছর পর্যন্ত আমরা নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ পাবো। এবং বিভিন্ন দেশে যে বড় বড় কোম্পানিগুলো রয়েছে, সেগুলোতে হাই ভোল্টেজ বিদ্যুৎ তৈরি হয়, যার কারণে সেই কোম্পানিগুলোতে হাই ভোল্টেজ বিদ্যুৎ সরবরাহ করা হয়। কিন্তু আমাদের দেশে এই রকম হাই ভোল্টেজ তৈরি করার মতো বিদ্যুৎ এখন পর্যন্ত তৈরি হয়নি, যার কারণে এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে আমরা হাই ভোল্টেজের একটা বিদ্যুৎ পাবো, যেখানে আমাদের বড় বড় কিছু কোম্পানি তৈরি হবে, এবং আমাদের কর্মসংস্থানও কিন্তু তৈরি হবে এর ফলে। আর এর উপকারিতা এবং অপকারিতা কি? উপকারিতা তো বললাম, আর অপকারিতা হচ্ছে এই যে আমাদের ইউরেনিয়ামের কারণে বিদ্যুৎটা উৎপন্ন হয়। পরবর্তীতে এই ইউরেনিয়াম যে অর্থাৎ এগুলো কিন্তু খুবই ক্ষতিকর। এগুলো যদি বাহিরে একবার এই যে চুল্লিটি আছে, বা যেটাই বলেন, এই আবরণটি ফেটে যদি এগুলো বের হয়ে যায়, তাহলে এগুলো বায়ুর সাথে মিশে এই পুরো যে জায়গাটা ধ্বংসস্তূপে পরিণত হয়ে যাবে। পরবর্তীতে এর বাতাস এই যে শক্তিগুলো রয়েছে, এগুলো বাতাসের সাথে মিশে আবহাওয়াকেও ক্ষতিকর করবে। তো এই জন্য এই যে ইউরেনিয়াম রডগুলো রয়েছে, এগুলো কিন্তু হচ্ছে একটা পানির নিচে রাখা হয়, যাতে এগুলো হচ্ছে যেই তাপমাত্রায় থাকে, ধরুন 60 বছর পর্যন্ত এর মেয়াদ। মূলত এগুলো হচ্ছে পরিবর্তন করা হয় প্রত্যেক 5 বছর 10 বছর পর 3 থেকে 5 বছরের মধ্যে এগুলো পরিবর্তন করতে হয়। পরিবর্তন করে এগুলো কিন্তু হচ্ছে পানির নিচে রাখা হয়, যাতে
পানির সাথে পানিটি এগুলোর তাপমাত্রাটি শোষণ করে একটা নিউট্রাল স্থানে মানে নিউট্রাল করে যে শক্তিটি, এগুলো মূলত সমুদ্রে ফেলা হয়। আর প্রথম যখন হচ্ছে এগুলো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হয়েছিল, ফিনল্যান্ডে সর্বপ্রথম এগুলো কূপের মতো গর্ত করে 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 হচ্ছে এই পারমাণবিক যে অবশিষ্ট অংশগুলো থাকে সেগুলো ওখানে কি বলে ফেলা হতো, গর্ত করে করে মাটি চাপা দেওয়া হতো। ফিনল্যান্ডেই কেন? ফিনল্যান্ডে আসলে সেখানে ভূমিকম্প হয় না, তো যেইখানে ভূমিকম্প হয় না, ভূমিধস হয় না, সেই জায়গায় এগুলো হচ্ছে যদি মাটি চাপা দিয়ে রাখা হয় তো সেগুলো তো বের হওয়ার আর কোনো অপশন থাকে না, যার কারণে ফিনল্যান্ড দেশটাকে হচ্ছে বেছে নেওয়া হয়। আর এটা 2031 সাল পর্যন্ত পরিপূর্ণ হয়ে যাবে, পরবর্তীতে অন্য কোনো প্রসেস করতে হবে। কিন্তু 2031 সাল পর্যন্ত বিভিন্ন দেশের, শুধু ফিনল্যান্ডেই না, কিন্তু ফিনল্যান্ডের দেশেই না, অন্যান্য দেশেও এই পারমাণবিক যে বজ্রগুলো থাকে সেগুলো এই ফিনল্যান্ডে গিয়েই সংরক্ষণ করা হয়। ইউরেনিয়াম কিন্তু হচ্ছে ক্ষয়প্রাপ্ত। ধরুন এটা ইউরেনিয়াম 235, এই ইউরেনিয়াম 100% যখন ছিল তখন এর ক্ষয় হতে হচ্ছে 450 কোটি বছর সময় লাগবে। এর অর্ধেক শেষ হতে 450 কোটি বছর সময় লাগবে। অর্থাৎ পৃথিবী শুরু কিন্তু হয়েছে প্রায় 450 কোটি বছর। অর্থাৎ ইউরেনিয়াম যদি তখন থেকে কাজে লাগানো হয় তো এখন পর্যন্ত তার অর্ধেক পৃথিবীতে অবশিষ্ট রয়েছে। তো এই অর্ধেক আবার শেষ হতে পুনরায় সময় লাগবে 450 কোটি বছর। তারপর এই 50% থেকে আবার 25%, এই 25%-এর অর্ধেক শেষ হবে হচ্ছে 450 কোটি বছর পর্যন্ত। এইভাবে চলতেই থাকবে। তো ধন্যবাদ, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।